সময় গড়িয়েছে ১.৫ বছর। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুধু বদলায়নি অপরূপা। থানা পুলিশ করেও মারুফের বেশি কিছু করতে পারেননি রুহুল আমিন প্রামাণিক। দৌড়ঝাঁপ করিয়ে অবশ্য বেশ পেরেশানিতে ফেলেছিলেন, অনেক টাকাও খরচ হয়ে গেছে। ১ বছর পুরো দৌড়ের উপর রেখেছিলেন বজ্জাত লম্পট ছেলেটাকে। ১ বছর পর অপরূপা নিজেই পিছিয়ে এসেছে, সঙ্গে বাবা আর ভাইকেও পিছিয়ে নিয়ে এসেছে। এসব তার আর ভালো লাগছে না। পরিবেশ ঠান্ডা হতেই মারুফ বিয়ে করে নিয়েছে। সে খবর এসেছিল অপরূপার কানে। অপরূপা উপরে উপরে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে এখনও ভঙ্গুর আর নরম। সে মারুফ নামক প্রতারক বিশ্বাসঘাতক মানুষটাকে ভুলে যেতে চায় চিরদিনের জন্য, কিন্তু চাইলেই কি সহজে ভোলা যায়? অপরূপা তো পারছে না। আজ প্রামাণিক বাড়িতে রান্নাবান্নার বিশেষ আয়োজন চলছে। এর একটা বড় কারণও রয়েছে। আজ অপরূপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। অপরূপা কোনোভাবেই রাজি হচ্ছিল না জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু তার পরিবার, তারা তো চাইছে তার জীবনটাকে আবার গুছিয়ে দিতে। অপরূপা যখন বারবার নিষেধ করছিল, কারো কোনো কথা শুনছিল না, তখন রুহুল আমিন প্রামাণিক নিজে মেয়েকে বোঝানোর মতো করে বলেছিলেন, দেখ অপরূপা, জীবনে একবার ভুল করেছিস, বারবার করিস না। জীবন বারবার কিন্তু সুযোগ দিবে না ভালো থাকার জন্য। একবার তোর সিদ্ধান্ত ছিল, এবার না হয় সিদ্ধান্তটা আমাদের থাকুক। আমরা কেউ চাই না তুই কষ্টে থাকিস। তুই কেন একজন বিশ্বাসঘাতক প্রতারক লম্পটের জন্য নিজের ভালো থাকা বিসর্জন দিবি? সে তোকে ঠকিয়ে ছেড়ে দিয়ে তো ভালোই আছে, সুখে আছে, তাহলে তুই কেন থাকবি না? তোর কি ভালো থাকার অধিকার নেই? ভালো থাকতে চাস না তুই? এখানে ভালো থাকবি তুই, আর অমত করিস না। অপরূপা তবুও রাজি নয়। তার এক কথা, সে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু রুহুল আমিন প্রামাণিকও ছাড়ার মানুষ নন। মেয়েকে তিনি তিলে তিলে শেষ করে যেতে দেখতে পারবেন না। সব বাবা মা চায় তাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, সুন্দর একটা জীবন গড়ে তুলুক। অনেক বোঝানোর পর অপরূপা রাজি হয়। সে গত ১.৫ বছরে দেখেছে তার অবস্থা দেখে বাড়ির সবাই কত কষ্ট পেয়েছে। তার কষ্টে সবাই কষ্ট পেয়েছে, তার ব্যথায় ব্যথিত হয়েছে, তার কান্না দেখে কেঁদেছে। দিন শেষে বেঈমান বিশ্বাসঘাতকরা যদি ভালো থাকতে পারে, তাহলে অপরূপারা কেন পারবে না? অপরূপার বর্তমান বয়স ৩৪ বছর। তাকে দেখার জন্য যেই পুরুষ আসবে তার বয়স ৩৯ বছর। তিনি বিপত্নিক পুরুষ, 2 ছেলে আছে। একজনের বয়স 12, আরেকজনের 16। স্ত্রীকে হারিয়েছেন বছর 2 আগে। অপরূপাকে মিষ্টি কালার একটি জর্জেটের শাড়ি পরিয়ে সাজিয়ে দিল মালিহা। পুরোটা সময় পাথরের মূর্তির মতো রয়েছে অপরূপা। তার চোখে মুখে আজ না আছে বিষাদ, আর না আছে আনন্দের ছাপ। কেমন অনুভূতি শূন্য দেখাচ্ছে তাকে। মালিহা অপরূপাকে ভালোভাবে দেখে নিয়ে হাসি মুখে বলল, আপু, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মেয়ে হয়েও আজ আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আপনি আসলেই অপরূপা। ভাবির কথা শুনে পলকহীন তাকিয়ে রইল তার দিকে। তাজরিন অপরূপার হাত ধরে জাকিয়ে বলল, ফুফু, আজকে তোমার বিয়া? অপরূপা ভাতিজির গাল টেনে মৃদু হেসে বলল, জানি না তো আম্মু। কেরা জানে? আল্লাহ। তাজরিন উপরের দিকে তাকালো। তার ফুফু কি আজ বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়িতে? ফুফু তাকে অনেক ভালোবাসে, আদর করে। ফুফু চলে গেলে যে ভীষণ কষ্ট পাবে। কদিন আগে তো তার খালামণিও বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। অপূর্ব রুমের দরজার এসে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, মালিহা, হইছে? ওনারা রূপারে দেখতে চাইছে এখন। মালিহা দ্রুত দরজা খুলে দিয়ে বলল, হইছে। অপূর্ব রুমের ভেতর প্রবেশ করে বোনের দিকে তাকালো। বোনকে দেখে তার চোখ জড়িয়ে গেল। প্রাণ ভরে দেখল কিছুক্ষণ, তারপর কাছে এগিয়ে এসে বলল, যদি এই বিয়েটা হয় তাহলে তুই ভালো থাকবি রূপা। অপূর্বা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল টলমলে চোখে। অপূর্ব মেয়েকে কোলে তুলে নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, মালিহা, রূপারে নিয়ে ড্রয়িং রুমে আসো। মালিহা ননদের হাত ধরে স্বামীর পেছনে পেছন ড্রয়িং রুমে এসে দাঁড়ালো।
অপরূপা সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল মৃদু স্বরে। সে মাথা তুলল না উপরের দিকে, মাথা নত করে দাঁড়িয়ে রইল, ভাবির হাত শক্ত করে ধরে। একজন বয়স্ক লোক বললেন, খাড়াই আছো কেন, বউ? মালিহা সকলের সম্মুখে বসিয়ে দিল অপরূপাকে। অপরূপা নার্ভাস হয়ে কাঁপছে। এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে এভাবে বসাটা কেমন দেখায়। অপরূপার বয়সী একটা মেয়ে উঠে এসে অপরূপার পাশে দাঁড়ালো। শাড়ির আঁচল সরিয়ে ভালোভাবে দেখল অপরূপার মুখশ্রী। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে অপরূপার চেহারা দেখেই সে সন্তুষ্ট। অপরূপার পেছনে দাঁড়িয়ে মাথা থেকে শাড়ি আঁচল পুরোপুরি সরিয়ে দিয়ে বলল, মুখটা তুলে একটু সামনে তাকান। অপরূপা তাকালো না। মেয়েটা নিজেই অপরূপার মাথা ধরে তুলে ধরল। অপরূপা এক নজর তাকিয়েই দৃষ্টি নামিয়ে নিল। সবাই ভালোভাবে দেখল অপরূপাকে। তাকে বেশ পছন্দও হলো সকলের। সোফায় বসে থাকা একজন ভদ্রলোক পাত্রের বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, সঞ্জিত, নতুন আম্মু পছন্দ হয়েছে? সঞ্জিত মুচকি এসে বলল, হ্যাঁ। সঞ্জিতের পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, সাজিদ, তোমার পছন্দ হয়েছে? সাজিদ লাজুক হেসে শুধু মাথা নাড়ালো। দুই ভাইয়ের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো অমত নেই, বরং তারাই বাবাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য ভীষণ এক্সাইটেড। সব কিছুই দুই পরিবারের মনমতো হলো। বিয়েটাও আজকেই হবে। অপরূপা ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে এলো। তার বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে আর কাঁপছে। তার সঙ্গে এমনটা হবে ভাবিনি অপরূপা। সে তো ভেবেছিল নিজেকে শক্ত রেখে সামলে নেবে। এখন তাহলে এমন হচ্ছে কেন? রাত 10টার পর বিয়ে হয়ে গেল অপরূপার। একটু পরই তার বিদায়। বাবার বাড়ি ছেড়ে দ্বিতীয়বারের মতো আবারও শ্বশুরবাড়িতে যাবে সে। শ্বশুরবাড়ি বললে ভুল হবে, তার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, বরং বাড়িটা তার স্বামীর। তার স্বামীর নাম সায়েম আহমেদ। লোকটা এখন তার পাশেই বসে আছে গম্ভীর মুখে। বড় ছেলেটা তার পাশে বসে আছে, আর ছোট ছেলেটা বাবার পাশে। সাজিদ ভীষণ লাজুক প্রকৃতির ছেলে। সে ভুলেও অপরূপার কাছে আসছে না। সঞ্জিত অপরূপার এক হাত ধরে বসে আছে, যেন সে অপরূপাকে অনেক বছর ধরে চেনে। ইতিমধ্যে আম্মু বলে ডেকেও ফেলেছে অপরূপাকে। সায়েম আহমেদের কাকা রুহুল আমিন প্রামাণিকের দিকে তাকিয়ে বললেন, আমরা এখন তাহলে বাড়ির পথে আগাই, যেতেও তো বেশ সময় লাগবে, বিদায় দিন আমাদের। অপরূপা চোখ তুলে বাবার দিকে তাকালো। তার চোখ জোড়া হতে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। প্রথমবার বাবা বাড়ি ছাড়ার সময় তার একটু কষ্ট হয়নি, কিন্তু এবার ভীষণ কষ্ট হচ্ছে। কিছুতেই এই বাড়ি ছাড়তে ইচ্ছা করছে না আর। বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল অপরূপা। এত বড় একজন নারী হয়ে এভাবে কাঁদবে কেউ আশা করেনি। অপরূপার কান্না দেখে মনে হচ্ছে 20-25 বছরের একটা মেয়ে কান্না করছে। বাবা আর বড় ভাইকে জড়িয়ে ধরেও অনেক কাঁদল। বোনকে জড়িয়ে ধরে অপূর্ব নিজেও নিজেকে সামলাতে পারছিল না। ভাতিজা আর ভাতিজিকে অনেক আদর করল। সবশেষে কাঁদতে কাঁদতেই গাড়িতে উঠে বসল স্বামীর সঙ্গে। সুফিয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অপূর্বর মালিহা দ্রুত ধরল তাকে। রুহুল আমিন প্রামাণিক চোখ মুছতে মুছতে স্ত্রীর কাছে এগিয়ে এলেন। সকাল থেকে থেমে থেমে কাঁদছিলেন সুফিয়া বেগম। মেয়ের সুখ চাইছিলেন, আবার মেয়ে দূরে সরে যাবে ভেবেও কাঁদছিলেন। গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। অপরূপার কান্না বন্ধ হলেও চোখের পানি বন্ধ হচ্ছে না। আল্লাহ তাআলা তার চোখে কত পানি দিয়েছেন যে এত কাঁদার পরও চোখের পানি শেষ হয় না। সাজিদ বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। গাড়িতে আর জায়গা নেই, তাই সাজিদকে কোলে নিয়েছে সায়েম। তার বাম পাশে বসে আছে অপরূপা। সে এখন সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ডান পাশে বসে আছে সঞ্জিত। সে ফোন চাপছে। রাত পেরিয়ে নতুন ভোর। ফজরের আজান শুনিয়ে বিছানা ছেড়ে উঠে গিয়েছিল অপরূপা। বাবার বাড়ির সকলের সঙ্গে কথা শেষ করে কল লাইন বিচ্ছিন্ন করে রুমে ফিরতেই দেখল সায়েম শোয়া থেকে উঠে বসে আছে। সায়েমের সঙ্গে তার তেমন কোনো কথাই হয়নি গতকাল রাতে। বাড়িতে ফেরার পর চেঞ্জ করে দুজনেই চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। অপরূপার আগমন টের পেয়ে সায়েম চোখ তুলে তাকালো তার দিকে। অপরূপা আঁচল আরেকটু টেনে নিল মাথায়। সায়েম বিছানা ছেড়ে নেমে বলল,
ফ্রেশ হয়েছেন? অপরূপা মাথা নেড়ে মৃদু স্বরে বলল, হয়েছি। আচ্ছা, আপনি নিচে যান, আমি আসছি। অপরূপা হাতের ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে এলো। বাড়িতে সায়েম, সানজিদ, সাজিদ আর একজন কাজের লোক থাকতো এতদিন। এখন থেকে অপরূপাও থাকবে। সায়েমের বড় ভাই বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে থাকেন। ছোট বোন থাকে শ্বশুর বাড়িতে। অপরূপাদের বাড়ি থেকে ফেরার পথে শ্বশুর বাড়িতে ফিরে গেছে সে। নিচে নেমে এসে কাউকে দেখতে পেল না অপরূপা। বাড়িটা একদম নীরব হয়ে আছে, যেন সে ব্যতীত আর কেউ নেই বাড়িতে। ঘুরে ঘুরে পুরো ড্রয়িং রুমের চারদিকটা নজর বুলালো। কি করবে বুঝতে না পেরে সোফায় বসে পড়ল। বাড়ির সকলের কথা মনে পড়ছে অনেক। গত রাতে কিছুটা ভয় পেয়েছিল, কিছুটা ভয়ে ভয়ে ছিল, তবে সায়েমের নীরবতা স্বস্তি দিয়েছিল তাকে। চারজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসেছে নাস্তা করার জন্য। অপরূপা নিজ হাতে প্লেট সাজালো চারজনের জন্য। তার বুক দুরু দুরু করছে, হাত মৃদু কাঁপছে, ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে। সে চাইছে নিজেকে স্বাভাবিক দেখানোর, তবে পারছে না। সায়েমের দিকে নজর পড়তে দেখল সায়েম তাকিয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল অপরূপা। তার বুকের ভেতর আরও জোরে জোরে শব্দ হচ্ছে। সানজিদ আর সাজিদ খাওয়া শুরু করেছে। সানজিদ খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, খাচ্ছ না কেন? অপরূপা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, খাচ্ছি, তুমি খাও। সানজিদ খেতে খেতে বাবার দিকে তাকালো একবার। সায়েম খেতে খেতে একটু পর পর তাকাতে লাগলো অপরূপার মুখের দিকে। অপরূপার অতীতের পুরো কাহিনী সে শুনেছে। সায়েমের ফুফাতো ভাই অপরূপাদের গ্রামেই বিয়ে করেছে। তাদের মাধ্যমে অপরূপার খোঁজ পেয়েছিল। অপরূপার বাচ্চা না হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, অলরেডি তার দুজন সন্তান আছেই। অপরূপা আর চোখে আবার তাকাতেই দেখল সায়েম তার দিকে তাকিয়ে মুখে রুটি পুড়ছে। অপরূপা দ্রুত দুই ছেলের দিকে তাকালো। দুজন খাওয়ায় ব্যস্ত, তাদের দিকে তাকাচ্ছেন এখন। অপরূপাকে এমন করতে দেখে মনে মনে হাসল সায়েম। অপরূপার শাড়ির আঁচল আর একটু টেনে নিয়ে খাওয়া শুরু করলো আবার। অপরূপা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সায়েম শান্তস্বরে বলল, উঠে যাচ্ছেন কেন? অপরূপা তাকালো তার দিকে, মৃদুস্বরে বলল, কি করব? খাওয়া শেষ করুন। আমার খাওয়া শেষ। মাত্র এতটুকু খেয়ে খাওয়া শেষ? পেট ভরেছে আমার। সানজিদ মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার চেয়ে তো সাজিদই বেশি খায় তাহলে। তোমরা খাও, আমার খাওয়া হয়ে গেছে। সায়েম রুটি ছিঁড়তে ছিঁড়তে ছোট ছেলের দিকে তাকিয়ে বলল, সাজিদ, দ্রুত খাওয়া শেষ করো, স্কুলে যেতে হবে তো। সাজিদ পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ আব্বু। আচ্ছা, রুমে যাও, আমি আসছি। সাজিদ রুমের দিকে এগিয়ে গেল। নতুন আম্মুর সামনে আসতে তার লজ্জা লাগে। ছোট ছেলেকে স্কুলে দিয়ে এলো সায়েম। সাজিদ ক্লাস 5-এ পড়ে। সানজিদ এসএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে ভর্তি শুরু হয়নি এখনও। সায়েম পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। আগামী 3 দিন তার ছুটি। সায়েম বাড়ির ভিতর প্রবেশ করে দেখল সানজিদ অপরূপার সঙ্গে সোফায় বসে গল্প জুড়ে বসেছে। দুজনকে দেখে মনে হচ্ছে তারা বহুকাল ধরে একে অপরকে চেনে। আর 5 জন মা ছেলের মতোই গল্প করছে দুজন। বড় ছেলেটা সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারে, ভীষণ মিশুক প্রকৃতির ছেলেটা। ছোট ছেলেটা লাজুক, সহজে কারোর সঙ্গে মেশে না, আত্মীয় স্বজনের সঙ্গে তেমন কথাও বলে না, আগ বাড়িয়ে তো আরও বলে না, অপরিচিত কারোর সঙ্গে বলেই না। অপরিচিত কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। ছোট ছেলেটাকে নিয়ে ভীষণ টেনশনে থাকে সায়েম। ছেলে মানুষ হয়ে এমন হলে চলবে? বাবাকে দেখে সানজিদ বসা থেকে উঠে দাঁড়ালো। টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে বলল, আমি রুমে যাই, গেম খেলবো। বলেই সিঁড়ির দিকে এগিয়ে গেল সানজিদ। অপরূপা এবং সায়েম দুজনে স্পষ্ট বুঝতে পারল সানজিদ দুজনকে একা ছেড়ে দিয়ে চলে গেল। সায়েম এগিয়ে এসে ধীরে বসলো অপরূপার পাশে। দুজনের মধ্যে কিছুটা দূরত্ব, খুব বেশি নয়। অপরূপার হার্টবিট বেড়ে গেল আবার। সায়েম তাকালো তার মুখের দিকে, তবে অপরূপা তাকালো না সায়েমের মুখের দিকে। সায়েম শান্ত শীতল
সায়েম শান্ত শীতল গলায় ডাকল, অপরূপা। অপরূপা ফট করে তাকালো তার মুখের দিকে। সায়েম আবার বলল, আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? অপরূপা দুদিকে মাথা নেড়ে মৃদুস্বরে বলল, না, কি সমস্যা হবে? কোনো সমস্যা হচ্ছে না। না হলেই ভালো, হলে জানাবেন আমাকে। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। সায়েম কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দূরত্ব কমিয়ে অপরূপার শরীর ঘেঁষে বসল। অপরূপার শরীর ঝাঁকি দিয়ে উঠল। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। সায়েম খেয়াল করল অপরূপার হাতের দিকে। হাতের লোমগুলো খাড়া খাড়া হয়ে রয়েছে। অপরূপার ডান হাতটা ধরে মুঠোয় পড়ল সায়েম। অপরূপা নিজের হাতের দিকে তাকালো। শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় বন্দী হয়ে গেছে তার হাতটা। মুখ তুলে সায়েমের মুখের দিকে তাকাতেই সায়েম বলল, তোমার কিছু বলার আছে? অপরূপা দুদিকে মাথা নাড়ল। কিছু বলার নাই? না। তাহলে আমি বলি? বলুন। স্বার্থপর ভাববেন না তো? অপরূপা চুপ রইল কিছুক্ষণ, তারপর দুদিকে মাথা নাড়ল। সায়েম ধীরে স্বরে বলল, তুমি তো জানোই আমার 2 ছেলে। এখন ওরা তোমারও ছেলে। ওরা এখনো ছোট, বেশিরভাগ সময় তোমার কাছেই থাকবে। আমার অনুপস্থিতিতে ওদের দুজনের দিকে খেয়াল রেখো তুমি। ভুল করলে শাসন করো, তবে ওদের সঙ্গে অন্যায় করো না কখনো। তোমার সঙ্গেও কখনো কোনো অন্যায় হবে না। বিয়ে যখন করেছি তখন তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি নিজের দায়িত্ব অবহেলা করব না কখনো। তুমি আমার উপর ভরসা করতেই পারো। এই হাত ধরে রেখেছি না, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ধরে রাখব। যদি কখনো ভুল করি, যেহেতু মানুষ তাই করতেই পারি, আমার উপর যদি কখনো কোনো অভিযোগ থাকে তাহলে নির্দ্বিধায় বলবে আমাকে, আমি শুধরে নেব। অপরূপা তাকিয়ে আছে সাইমের মুখের দিকে। তার চোখ দুটো পানিতে টয়টম্বুর হয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। সাইম টিস্যু পেপার তুলে অপরূপার গাল মুছে দিতে দিতে বলল, কিছু ভুল বলেছি? অপরূপা দুদিকে মাথা নেড়ে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। বাম হাতে চোখ আর গাল মুছে নিল ভালোভাবে। সাইম অপরূপার হাত ছেড়ে দিয়ে সোফা সেরে উঠে দাঁড়ালো। আর কিছু না বলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। অপরূপা ঘাড় ঘুরিয়ে তাকালো সাইমের যাওয়ার পথে। জড়ানো গলায় বলল, চা খাবেন নাকি কফি? সাইম তাকালো পিছনে, ফিরে এলো অপরূপার কাছে। প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে বক্সের ভিতর থেকে স্বর্ণের চেইন বের করলো। ঝুঁকে অপরূপার গলায় চেইনটা পরিয়ে দিতে দিতে বলল, আগে দিতে ভুলে গিয়েছিলাম। কি খাবেন? কোনটা ভালো বানাতে পারো? কোনোটাই না। তোমার যেটা বানাতে ইচ্ছা হয় সেটাই বানিয়ে নিয়ে রুমে এসো। অপরূপা মাথা নাড়ালো। সাইম পুনরায় এগুলো সিঁড়ির দিকে। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে চেইনটা কিনে নিয়ে এসেছে। অপরূপা গলায় থাকা চেইনটা ছুঁয়ে দেখল। তারপর বসা থেকে উঠে রান্নাঘরের দিকে এগোলো। সাইম মানুষটা পুরো অন্যরকম, চুপচাপ, শান্ত, তবে ভীষণ যত্নশীল মানুষ। আসরের নামাজ আদায় করে সোফায় এসে বসলো অপরূপা। সারাদিন তার ভালোই কেটেছে স্বামী সন্তানের সঙ্গে, তবে সাজিদ তার কাছে ঘেঁষছে না এখনো। সে তো নতুন মাকে দেখলেই লজ্জায় পালিয়ে যায়। এখনো পর্যন্ত একটা ডাকও দেয়নি নতুন মাকে। সাজিদকে টেনে টুনে নিচে নামিয়ে নিয়ে এলো। সাজিদকে হাত থেকে ছোটার জন্য এক প্রকার যুদ্ধ করছে। সানজিদ ছোট ভাইকে না ছেড়ে সোফার কাছে এগিয়ে এলো। অপরূপা কিছুক্ষণ তাকিয়ে দেখলো 2 ভাইকে, তারপর সুন্দর করে ডাকলো সাজিদকে, সাজিদ, আমার কাছে এসো। সাজিদ স্থির হলো, তাকিয়ে দেখলো নতুন মাকে। সানজিদ ঠেলে ঠুলে ভাইকে পাঠালো মায়ের কাছে। অপূর্বা সাজিদকে ধরে নিজের পাশে বসালো। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছে? সাজিদ চুপ রইল। অপূর্বা আবার বলল, আমাকে পছন্দ হয়নি? সাজিদ মাথা নেড়ে মৃদুস্বরে বলল, হয়েছে। আমি কে হই তোমার? সাজিদ চুপ রইল। অপূর্বা সাজিদকে আদর করে বলল, মেয়ে মানুষের মতো এত লজ্জা পেলে হবে?
লজ্জায় সাজিদের গাল দুটো লাল হয়ে গেছে। অপরূপা সাজিদের গালে হাত রেখে নিজের মুখের দিকে সাজিদের মুখ তুলে বলল, আম্মু হই তোমার। আম্মুকে দেখে এত লজ্জা কেউ পায়? সাজিদ চোখ নামিয়ে ফেলল। অপরূপা সাজিদকে আলতো হাতে জড়িয়ে ধরল। প্রথম বিয়ের পর তার সন্তান হলে সাজিদের বয়সী হতো সেই সন্তান। কিছুক্ষণ পর সাজিদ মুখ তুলে অপরূপার মুখের দিকে তাকালো। মলিন মুখে বলল, তুমিও কি আম্মের মতো মরে যাবে? সাজিদের কথা শুনে অপরূপার বুকের ভিতর ধক করে উঠল। কি করুন এই গলার স্বর! সাজিদের মাথায় চুমু খেয়ে বলল, আম্মুকে অনেক মিস করো? উপন্যাস মাথা নাড়ল সাজিদ। অপূর্বা সাজিদকে আরও ভালোভাবে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তাআলা কতদিন হায়াত দিয়েছেন তা তো জানি না আব্বু, তবে যতদিন বেঁচে আছি তোমাদের সঙ্গেই থাকব। সাজিদ এক হাতে ধরল অপরূপাকে। অপরূপার মুখের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি মরে যেও না তুমি। অপরূপা মৃদু হাসল। সাজিদ আবার বলল, আম্মু ডাকবো তোমাকে? ভাইয়ার মতো ছোট আম্মু বলবো? শুধু আম্মুই বলো, বাকিটা তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে আম্মু বলবো। আচ্ছা। সাজিদ আর কিছু না বলে চুপ করে বসে রইল। অপূর্বা সাজিদের চুলে হাত বোলাতে লাগলো। কত কম বয়সে বাচ্চা দুটো মা হারিয়েছে। সায়েম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দেখলো পুরো দৃশ্য। তার ভীষণ ভালো লাগছে সাজিদ অপূর্বার সঙ্গে কথা বলছে আর তার কাছে গিয়েছে দেখে। তার ভীষণ ভালো লাগছে সাজিদ অপূর্বার সঙ্গে কথা বলেছে আর তার কাছে গিয়েছে দেখে। সানজিদ হাসি মুখে তাকিয়ে আছে ছোট ভাই আর নতুন মায়ের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছু, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। সময় বদলায়, মানুষ বদলায়, বদলে যায় মানুষের রূপ। কেউ ঠকায়, কেউ আগলে নেয়, কেউ ছুঁড়ে ফেলে, আবার কেউ কুড়িয়ে নেয়। মাঝখানে পেরিয়ে গেছে অনেকগুলো দিন। এর মধ্যে অপূর্বা স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়ি থেকে এসেছে কয়েকবার। অপূর্বার বাবা ভাইয়েরাও ঢাকায় এসেছিল একবার। বিয়ের পর থেকেই সায়েম আর অপূর্বার মধ্যকার সম্পর্ক দারুণভাবে গড়ে উঠেছে। অপূর্বা প্রথম ভেবেছিল সায়েমের সঙ্গে সহজ হতে তার অনেক সময় লাগবে, কিন্তু তা লাগেনি। সায়েম আর তার সম্পর্ক খুব দ্রুত সহজ আর সুন্দর হয়ে উঠেছে। অপূর্বার দিন কাটছে দারুণ আনন্দে আর সুখে। এখন আর তাকে কথা শোনানোর মতো কেউ নেই। নিজের সংসার, নিজের রাজত্ব, যেভাবে খুশি সেভাবে চলতে পারে। কেউ বলতে আসে না, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, ওখানে যাবে না, ওদের সঙ্গে মিশবে না, এটা করো ওটা করো, এমন কোনো কথাই তাকে শুনতে হয় না। শুয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না, কেউ তার দোষ ধরতে আসে না। ননদের সঙ্গে রোজ কথা হয় ফোনে। তার ননদটা এত ভালো, কত ভালোবাসে তাকে। সপ্তাহখানেক আগে এসেছিল একদিনের জন্য, তার জন্য কত কিছু নিয়ে এসেছিল। তাকে নিজ হাতে রান্না করেও খাইয়েছিল। হয়তো তার অতীত জেনেই আরও এত বেশি ভালোবাসে, মায়া করে। সানজিদের ডাকে পরিবর্তন এসেছে। সে ছোট আম্মু ডাক পরিবর্তন করে ছোট ভাইয়ের মতো আম্মু ডাকে। সায়েম তাকে সুন্দর করে ডাকে অপরূপা। মাঝে মধ্যে হুটহাট ডেকে ওঠে, আমার অপরূপা, এখানে আসো। মানুষটা এত সুন্দর করে কিভাবে ডাকে? কাউকে এত সুন্দর করে সম্বোধন করা যায়? মারুফ তাকে সবসময় ডাকতো রূপা বলে। রাতের খাবার তৈরি করে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো অপরূপা। রান্নাটা অপরূপা নিজেই করে, বাকি কাজ কাজের লোক করে দেয়। দুই ছেলের দিকে তাকিয়ে দেখলো একজন গল্পের বই পড়ছে আর একজন ফোনে গেম খেলছে। দুজনকে তাড়া দিয়ে বলল, এখন রুমে গিয়ে পড়তে বসো দুজন, একটু পরে তোমাদের আব্বু বাড়িতে আসবেন। সাজিদ সঙ্গে সঙ্গেই বই রেখে উঠে দাঁড়ালো। সানজিদ গেম খেলতে খেলতে বলল, আম্মু আর 5 মিনিট, এই মার মার মার। সাজিদ উত্তেজিত হয়ে শেষের কথাগুলো বলল। সানজিদ ফোন থেকে লাগাতারি গুলি করা শব্দ ভেসে আসছে। সানজিদের মার শুনে অপূর্বা মুচকি হাসল। অপূর্বা আর সাইমের বিয়ে হয়েছে 5 মাস চলছে। গত 1 মাস ধরে অপূর্বা নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে। এমন পরিবর্তনের আগে কোনোদিন তার মধ্যে আসেনি। অপূর্বা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। না,
সে আগের চেয়ে মোটা হয়নি, তবুও নিজের শরীর ভারী লাগছে তার কাছে। তবে তার পেট ফুলে উঠেছে সামান্য। তার মনে হয় পেটের ভিতর কিছু আছে। খাওয়ার প্রতি অরুচি নেই, তবে মাথা ঘুরে হুটহাট, চক্কর দিয়েও ওঠে, যা 15 বছর হয়নি। সেটাই কি হয়েছে? সে প্রতি ওয়াক্তে নামাজ শেষে আল্লাহর কাছে যা চেয়ে এসেছে তাই কি পেতে চলেছে? অপরূপার শরীর ঝাঁকি দিয়ে উঠল, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো থরথর করে। অপরূপা হেঁটে এসে বিছানায় বসে পড়ল। সায়েম ওয়াশরুম থেকে বেরিয়ে অপরূপার অবস্থা দেখে ছুটে এলো তার কাছে। তাকে ধরে আতঙ্কিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, অপরূপা, কি হয়েছে তোমার? এভাবে কাঁপছো কেন? অপরূপা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কম্পিত গলায় বলল, কিছু হয়নি আমার। বাইরে ফার্মেসি খোলা আছে না এখনো, নাকি বন্ধ হয়ে গেছে সব? খোলা আছে বোধ হয়। কেন, কি লাগবে তোমার? প্রেগনেন্সি টেস্ট করার কিট, একটা কিট এনে দিন। অপরূপার কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইল সায়েম। বিস্ময় নিয়েই বলল, প্রেগনেন্সি কিট দিয়ে তুমি কি করবে? টেস্ট করব। এনে দিন না দয়া করে। এখনই এনে দিচ্ছি, তুমি শান্ত হয়ে বসে থাকো। তাড়াতাড়ি আসবেন। সায়েম মাথা নেড়ে ওয়ালেট থেকে টাকা বের করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। অপরূপা অপেক্ষা করতে লাগলো সায়েমের ফিরে আসার। ফার্মেসি কাছেই, তাই খুব বেশি সময় লাগেনি সায়েমের। দ্রুতই ফিরে এসেছে বাড়িতে। একটা না, অনেকগুলো কিট কিনে নিয়ে এসেছে। সবগুলো কিট ধরিয়ে দিল অপরূপার হাতে। অপূর্বা দেরি করলো না, ব্যস্ত হয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। সায়েম নিশ্চিত হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। সময় গড়ালেও অপূর্বা বের হচ্ছে না দেখে পায়চারি শুরু করলো। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরও অপূর্বা বের হচ্ছে না দেখে ধৈর্যশীল সায়েমের অধৈর্য হয়ে দরজার ধাক্কা দিয়ে বলল, অপূর্বা, কি করছো ভিতরে? সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিল অপূর্বা। তার দুই চোখ হতে ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। দুই হাতে থাকা কিটগুলো তুলে ধরল সাইমের সম্মুখে। সাইম স্থির দৃশ্যে তাকিয়ে দেখল কিটগুলো। বিস্মিত হয়ে সবগুলো কিট দুই হাতে তুলে নিয়ে আরও ভালোভাবে দেখল। অপরূপার মুখের দিকে তাকাতেই অপরূপা হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরল সাইমকে। না, সে কষ্টে কাঁদছে না, কাঁদছে খুশিতে আত্মহারা হয়ে। সে মা হতে চলেছে, এটা সত্যি সত্যি। এটা এতগুলো বছর পর, এত চাওয়ার পর অবশেষে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেছেন। সায়েম জড়িয়ে ধরল অপরূপাকে, তার অপরূপাকে। অনেকক্ষণ কাঁদার পর অপরূপা হেসকে তুলতে তুলতে সায়েমের মুখের দিকে তাকিয়ে বলল, আমি আমি বন্ধা নই, আমি মা হব, আমাদের বাবু হবে। সবার কথা মিথ্যা, আমি বন্ধা নই। সায়েম অপরূপার চোখের পানি মুছে দিতে দিতে ভাসে মুখে বলল, হ্যাঁ, তুমি বন্ধা নও, সবার সব কথা মিথ্যে। এখন যখন বাবু পেটে হলো, তাহলে গত 15 বছর কেন হলো না? আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। অপরূপা আবার কেঁদে ফেলল শব্দ করে। সায়েম তাকে জড়িয়ে ধরে মাথা পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অপরূপা নিজের পেটের উপরও হাত রাখলো। বিয়ের 1 সপ্তাহ পর তার পিরিয়ড হয়েছিল, তারপর আর হয়নি। এটা নিয়ে অপরূপা মাথাও ঘামায়নি। আগেও এমন হয়েছে, কয়েক মাস করে গ্যাপ যেত। দরজা ধাক্কাচ্ছে সাজিদ আর সানজিদ। আব্বু আম্মু বলে ডাকছে দুই ভাই, আর বারবার জিজ্ঞেস করছে তাদের আম্মু কেন কাঁদছে এত রাতে, কার কি হয়েছে। সায়েম অপরূপাকে বিছানায় বসিয়ে দরজা খুলে দিল। দুই ভাই হুড়মুড় করে ঢুকলো ভিতরে। অপরূপার কাছে ছুটে এসে তাকে ধরে বলল, আম্মু, কি হয়েছে তোমার? অপরূপা দুই ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কিছু না বলে। দুই ভাই তাকালো বাবার দিকে। সাইম এগিয়ে এসে বলল, তোমাদের দুজনের ভাই বোন হবে, তাই খুশিতে পাগল হয়ে কাঁদছে তোমার আম্মু। কি, সত্যি? হ্যাঁ।
সঞ্জিত মায়ের কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে লাফিয়ে উঠল খুশিতে। সাজিদ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের ক্রন্দনরত মুখের দিকে। অপূর্বা চোখ মুখ মুছে সাজিদের কপালে চুমু খেল। কেমন অবুঝের মতো তাকিয়ে আছে ছেলেটা। সঞ্জিত মায়ের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল, আম্মু, আমাদের বোন হবে? আমাদের ভাই তো আছে, কিন্তু বোন তো নেই। বোন হবে, তাই না? বোন হলে বেশি ভালো হবে। অপূর্বা হাত বাড়িয়ে সঞ্জিতকে টেনে এনে জড়িয়ে ধরে পিঠে হাত বুলোতে বুলোতে বলল, ছেলে হোক বা মেয়ে, শুধু সুস্থ সবলভাবে এসে আমাদের সঙ্গে থাকলেই হলো। ছেলে মেয়ে যেই হোক আমি খুশি। তবে আমরা আল্লাহর কাছে চাইতেই পারো। তবে তোমরা আল্লাহর কাছে চাইতেই পারো। আমি তো দিনটা শুধু বোনই চাইব। আল্লাহ তাআলা পূর্ণ করুক তোমার ইচ্ছা। সাহেব পাশ থেকে তাকিয়ে রইল তিনজনের দিকে। অপূর্বা তাকালো তার দিকে। সে হাসলো প্রাপ্তির হাসি, অনেক সাধনার পর কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার হাসি। সায়েমও হাসলো। ঘুরে এসে বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে বলল, আব্বা আমাকে জানিয়ে দেই খুশির খবরটা। ওনারাও অনেক খুশি হবেন। অপরূপা আবার কেঁদে ফেলল। অনেকগুলো দিন পর সে এভাবে কাঁদছে। আগে কেঁদেছে দুঃখে, কিন্তু আজ কাঁদছে নারীর। আগে কেঁদেছে দুঃখে, কিন্তু আজ কাঁদছে সুখে। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটা কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।